বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষক পরিচিতি দেখিয়ে আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দামোহদা, চুয়াডাঙ্গা। এখন আমরা বিষয় পরিচিতি দেখছি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় নবম। পাঠ শিরোনাম দেখো, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার। শিখন ফল। পাঠ শেষে আমরা বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণ বর্ণনা করতে পারব, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রভাব বর্ণনা করতে পারব, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রতিকার বর্ণনা করতে পারব। এখন আমরা দেখছি বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। দেখো, জনসংখ্যা একটি দেশের সম্পদ বা শক্তি হিসেবে বিবেচিত হয়। এটি রাষ্ট্রের 4টি মৌলিক উপাদানের একটি। ভারসাম্যপূর্ণ কাম্য জনসংখ্যা ব্যতীত কোনো রাষ্ট্রের কল্পনা করা যায় না। দেশের সার্বিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জনসংখ্যা আবশ্যক একটি উপাদান। সঠিক বা কাম্য জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই জনসংখ্যা যদি কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে বেশি হয় তবে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দেশে প্রাপ্য সম্পদ ও আয়তনের তুলনায় অধিক জনসংখ্যা যৌনাধিক্যের সৃষ্টি করে। বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহের মধ্যে অধিক জনসংখ্যার সমস্যা একটি বড় সমস্যা। তা বাংলাদেশে দেখো, পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটা দেশ। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের এদেশের মোট জনসংখ্যা 14,97,70,000 2011 সালের আদমশুমারি অনুসারে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুশীলন অপরাপর উন্নয়নশীল দেশের চেয়ে ভিন্ন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। 1951 সাল থেকে 1981 সাল পর্যন্ত এই 30 বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে, যে কারণে 1976 সালে জনসংখ্যা সমস্যাকে 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা মৌলিক চাহিদা সহ অন্যান্য ক্ষেত্রেও মারাত্মক চাপ সৃষ্টি করছে। এখন আমরা দেখব জনসংখ্যা সমস্যার কারণ। এই কারণগুলো আমরা দেখছি। প্রথমত প্রাকৃতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, সেই সাথে আমাদের অর্থনৈতিক কারণও আছে। আমরা প্রথমত জনসংখ্যা সমস্যার যে কারণ সে সম্পর্কে একটু বলছি। দেখো, জনসংখ্যাধিক্য বাংলাদেশের একটি জটিল সমস্যা। দীর্ঘদিনের সৃষ্ট এই আর্থসামাজিক সমস্যাটি বিভিন্ন কারণে এরূপ অবস্থায় এসে পৌঁছেছে। বাংলাদেশের জনসংখ্যার সমস্যা জন্য দায়ী কারণগুলো প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে দেখো, প্রথমত পাই আমরা ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রাচীনতম কারণ। মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটিতে এখানে জীবনযাত্রা অনেক সহজ, তাই এখানে জনবসতি গড়ে উঠেছে সেই প্রাচীন কাল থেকেই। এবার দেখো উচ্চ প্রজনন ক্ষমতা। ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস ও জীবনযাপন প্রণালী ইত্যাদি কারণে এদেশের নারীদের উর্বরতা অনেক বেশি। 2011 সালে আদমশুমারি রিপোর্ট অনুসারে নারীদের উর্বরতা 2% বেশি। এই কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। দেখো, বাংলাদেশের শিশু জন্মহার তুলনামূলকভাবে অনেক বেশি, কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে মৃত্যুহার কমে গেছে। জন্ম ও মৃত্যুহারের মধ্যকার এরূপ পার্থক্যের দরুন সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপরেও আমরা আসছি সামাজিক ও সাংস্কৃতিক কারণ। বাল্যবিবাহ ও বহুবিবাহ।
বাংলাদেশের সমাজে বাল্যবিবাহ একটি স্বাভাবিক চিত্র। এখানে 15 থেকে 19 বছরের কিশোরীদের মধ্যে প্রতি হাজারে 211.7 জন সন্তানের মা। এছাড়া বাল্যবিবাহের দরুন দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হওয়ার ফলে অধিক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা থাকে। আধুনিককালে বাল্যবিবাহ কমে আসলেও বহুবিবাহ জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ। এরপরে দেখো, আমরা দেখছি যৌথ পরিবার। যৌথ পারিবারিক কাঠামোতে সন্তান লালন পালন সহজ, দাদা দাদি অধিক নাতি নাতনি পালনের উৎসাহ বোধ করে। তাই এরূপ পারিবারিক ব্যবস্থা জনসংখ্যা বৃদ্ধির পরোক্ষ কারণ হিসাবে বিবেচিত হয়। তারপরে আমরা দেখি নিরক্ষরতা ও অজ্ঞতা। বাংলাদেশের সাক্ষরতার হার সন্তোষজনক নয়। এইরূপ নিরক্ষর জনগণ জীবন সম্পর্কে সচেতন নয়। তাই কুসংস্কার ও উদাসীনতার ফলে এসব পরিবার জনসংখ্যা বৃদ্ধি করে চলছে। এরপর দেখো, দারিদ্র্য ও নিম্ন জীবনযাত্রার মান। এদেশের জনসংখ্যার বড় অংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। এদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন পর্যায়ের। এসব পরিবারের সন্তান জন্মদান এবং লালন পালন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। সচেতনতাও কম, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে এদের অংশগ্রহণ নেই, ফলে জনসংখ্যা বাড়তে থাকে। 5 নম্বরে নারী শিক্ষার নিম্ন হার ও নারীদের ক্ষমতায়নের অভাব দেখে। নারীদের শিক্ষায় অংশগ্রহণ কম, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা নগণ্য, শিক্ষার আলো বঞ্চিত নারীরা স্বাস্থ্য ও শিশু লালন পালনের স্বাস্থ্যসম্মত উপায় সম্পর্কে অজ্ঞাত থাকে। ফলে অধিক সন্তান জন্মদানের ক্ষেত্রে তাদের অনীহা নেই। এটিও জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তারপর দেখো খাদ্যাভ্যাস। আমিষ জাতীয় খাবার মানুষের প্রজনন ক্ষমতাকে হ্রাস করে, কিন্তু অধিক মাত্রায় শর্করা প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আমাদের দেশের মানুষের খাদ্যে আমিষের তুলনায় শর্করার পরিমাণ অনেক বেশি, তাই প্রজনন ক্ষমতাও বেশি। দেখো, চিত্ত বিনোদনের অভাব। দরিদ্র জনসাধারণের নাগালে চিত্ত বিনোদনের অন্যান্য উপকরণ না থাকায় যৌন ক্রিয়ায় প্রধান বিনোদনের মাধ্যমে পরিণত হয়। তাই জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেড়ে যায়। পুত্র সন্তানের আকাঙ্ক্ষা। পুরুষতান্ত্রিক সমাজে পুত্র সন্তান লাভের কামনা জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখে। পিতামাতা বৃদ্ধকালীন সময়ে নিরাপত্তার জন্য পুত্রদের উপযুক্ত মনে করে, তাই জনসংখ্যা বৃদ্ধি পায়। সামাজিক সচেতনতার অভাব। জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সমাজের বৃহত্তর অংশ সচেতন নয়। সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার অভাবে জনসংখ্যা বেড়ে চলছে। শিশু মৃত্যুর উচ্চ হার। বাংলাদেশে প্রতি হাজারে 1 বছরের নিচে শিশুর মৃত্যুর হার 35 জন। শিশু মৃত্যুর আশঙ্কা মাতাপিতাকে অধিক সন্তান গ্রহণে আগ্রহী করে তোলে, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপর আমরা দেখছি শেষে অর্থনৈতিক কারণ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য অর্থনৈতিক কারণও দায়ী। এদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। সনাতনী কৃষি পদ্ধতি প্রচলিত থাকায় কৃষিকাজে অধিক জনসংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়, যে কারণে কৃষিভিত্তিক সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি দেখা যায়। আবার কৃষি নির্ভর সমাজে মহিলাদের কর্মসংস্থানেরও পর্যাপ্ত সুযোগ নেই, কিন্তু মহিলাদের কর্মসংস্থানের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। কর্মজীবী মহিলারা সাধারণত অধিক সন্তান দিতে চান না, কিন্তু মহিলাদের কর্মসংস্থান কম বলে অধিক সন্তান জন্মদানে তাদের সমস্যা হয় না, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন, সন্তান লালন পালন উচ্চ, জীবনযাত্রার মানে যতটা ব্যয়বহুল নিম্ন সমাজে ততটা নয়। তাই এইরূপ অর্থনৈতিক কাঠামোতে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া জীবনযাত্রার মান নিম্ন হওয়ার ফলে মানুষের অর্থনৈতিক নিরাপত্তার অভাব দেখা যায়, যে কারণে অধিক সন্তানকে তারা ভবিষ্যৎ আশ্রয়স্থল বলে মনে করে। এই জন্য তারা অধিক সন্তান জন্মদানে উৎসাহী হয়। তাহলে এখন আমরা দেখলাম অধিক জনসংখ্যার সমস্যার কারণ। এরপরে আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা আমরা দেখি। জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে যে কোনো দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসতে পারে এই জনসংখ্যা আধিক্য। তাই
1977 সালে বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত অর্থনীতিবিদ রবার্ট ম্যাকনামারা বলেছিলেন পারমাণবিক যুদ্ধ ব্যতীত যে সমস্যাটি বিশ্ববাসীর জন্য হুমকির কারণ তা হইল জনসংখ্যাস্ফীতি। সার্বিক বিচারে এটি আরও কঠিন বাস্তবতা। বাংলাদেশের উদাহরণ থেকে এর প্রকৃত চিত্র উপলব্ধি করা যায়। জনসংখ্যা বিস্ফোরণ বাংলাদেশের সঠিক উন্নয়নে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর প্রভাবসমূহ নিচে দেখো আলোচনা করা হচ্ছে। একটা হলো মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা। তাহলে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা মানুষের জীবনযাত্রার জন্য ন্যূনতম মৌলিক চাহিদা সমূহ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য পূরণ করা আবশ্যক, কিন্তু এই চাহিদাসমূহ পূরণের পথে প্রধান বাধা হিসাবে কাজ করে উচ্চ জনসংখ্যা। উচ্চ জনসংখ্যার কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ন্যূনতম খাদ্য গ্রহণ, আবশ্যিক বস্তু, বাসস্থান, চিকিৎসা, পয় সুবিধা ইত্যাদি নিশ্চিত করতে পারছে না। এরপর দেখো পারিবারিক ভাঙন ও বিশৃঙ্খলা সৃষ্টি। অধিক জনসংখ্যার জন্য মৌলিক চাহিদা পূরণে অপূর্ণতা সৃষ্টি হয়, যা থেকে জন্ম নেয় হতাশা, ব্যর্থতা, অসন্তোষ। ফল হিসাবে পারিবারিক সম্পর্কে ভাঙন, বিবাহ বিচ্ছেদ, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরে দেখব সামাজিক বিশৃঙ্খলা। জনসংখ্যা বৃদ্ধি একদিকে যেমন পারিবারিক বিশৃঙ্খলা আনে, তেমনি এ থেকে সৃষ্টি হয় সমাজ জীবনে হতাশা, ব্যর্থতা, অশান্তি, খুন, রাহাজানি, ধর্ষণ, পতিতবৃত্তি, আত্মহত্যা, মাদকাসক্তি ও নৈরাজ্য। 4 নম্বরে আমরা দেখছি অর্থনৈতিক অনগ্রসরতা। অধিক জনসংখ্যা দেশের অর্থনৈতিক অবস্থার উপর তীব্র নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। আবাদি জমির উপর একদিকে যেমন বসতি, শিল্প কারখানা গড়ে তোলার চাপ পড়ে, তেমনি উৎপাদন বাড়ানোর দরকার হয়। এতে শিল্প, কৃষি উভয়ই ব্যাহত হয়। আবার ভোগ্য ব্যয় বেড়ে যাওয়ার ফলে মূলধন গঠন হয় না, তাই বিনিয়োগ হয় না। সার্বিক বিচারে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। 5 নম্বর দেখি পরিবেশের ভারসাম্য নষ্ট। অধিক জনসংখ্যা ইকোসিস্টেমকে নষ্ট করে দেয়। দেশের পরিবেশ বিপন্ন হয়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, ফলে বন্যা, খরা, লবণাক্ততা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বারবার আঘাত করে থাকে। এইরূপ অবস্থা জনস্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলে থাকে। 6 নম্বরে দেখি অপরাধ কর্মকাণ্ডের প্রসার। অধিক জনসংখ্যার যথাযথ ব্যবস্থাপনার অভাব হেতু বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের প্রসার ঘটে। অধিক জনসংখ্যার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। চুরি, ছিনতাই, পতিতবৃত্তি, ধর্ষণ ইত্যাদি অপরাধ বেড়ে চলে। এরপরে আমরা দেখছি শিক্ষার সমস্যা। 7 নম্বরে দেশের জনগণ যত বাড়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তত বাড়ানো প্রয়োজন হয়। আবার বাংলাদেশের সীমিত সম্পদ ও সামর্থ্য দিয়ে প্রয়োজনীয় প্রতিষ্ঠান নির্মাণ করাও কষ্টকর, তাই শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত চাপ পড়ে, যে কারণে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় না। আবার শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতার জন্য অনেকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। এরপর দেখো খাদ্য ঘাটতি। বাংলাদেশের জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। বর্ধিত জনসংখ্যার বাসস্থানের চাপ কৃষি জমির উপরেই পড়ছে, তাই কমে যাচ্ছে কৃষি জমি, ফলে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। বাংলাদেশের মাথাপিছু কৃষি জমির পরিমাণ মাত্র 0.25 একর, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। 9 নম্বর দেখি আমরা গৃহ ও বস্তি সমস্যা। উচ্চ জনসংখ্যায় বাংলাদেশে গৃহ ও বস্তি সমস্যার প্রধান কারণ প্রতি বছর বর্ধিত জনসংখ্যার জন্য 4 লাখ অতিরিক্ত বাড়ির প্রয়োজন, যেখানে এত পরিমাণ চাহিদা মেটানো সম্ভব হয় না। যে কারণে জনসংখ্যার একটি বৃহত্তর অংশ খোলা আকাশের নিচে রাস্তায় বস্তিতে মানবেতর জীবনযাপন করে। ঢাকা শহরে 35% ভাগ জনগণ বস্তিতে বাস করে। 10 নম্বরে দেখি বস্ত্র ঘাটতি। জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার বস্ত্র ঘাটতি তৈরি করে। বিবিএস এর মতে মাথাপিছু বার্ষিক বস্ত্রের প্রয়োজন 10 মিটার হলেও বিপুল সংখ্যক মানুষের জন্য তা যোগান দেওয়া সম্ভব হয় না, যে কারণে প্রতি বছর বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করতে হয়। 11 দেখো ভূমির উপর অতিরিক্ত চাপ। অতিরিক্ত জনসংখ্যা সরাসরি ভূমির উপর চাপ সৃষ্টি করে। বর্ধিত জনসংখ্যার জন্য মাথাপিছু জমির
পরিমাণ হ্রাস পায়। বাংলাদেশে প্রতি বর্গমিটারে 1035 জন বাস করে। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির জন্য কৃষি জমি কমে যাচ্ছে, ফলে ভূমির উপর অতিরিক্ত চাপ পড়ছে, এটি পরিবেশেরও ক্ষতি করছে। এখন আমরা দেখছি 12 নম্বরে স্বাস্থ্য পুষ্টি সমস্যা। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির ফলে স্বাস্থ্য পুষ্টি সমস্যা প্রকট আকার ধারণ করছে। 2013 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে সরকারি হাসপাতালে শয্যাপ্রতি জনসংখ্যা 1860 জন, রেজিস্টার্ড ডাক্তার প্রতি জনসংখ্যা 2860 জন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী 66.6 ভাগ। এটি বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার এক করুণ চিত্র নির্দেশ করে, যার জন্য উচ্চ জনসংখ্যা অন্যতম কারণ। এরপর আমরা দেখি 13 নম্বর উন্নয়নের অন্তরায়। উচ্চ জনসংখ্যা দেশের সব ধরনের উন্নয়নকে ব্যাহত করে। অধিক জনসংখ্যার ভোগ্য ব্যয়, স্বাস্থ্য, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণ করতে অধিকাংশ ব্যয় হয়। তাই সরকারি এবং বেসরকারি পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়, শিল্পায়ন ব্যাহত হয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়ে। 14 নম্বর দেখি বৈদেশিক নির্ভরশীলতা বা নির্ভরতা। বাংলাদেশের মোট জিডিপি 15 কোটি জনসংখ্যার জন্য যথেষ্ট নয়। এ দেশের উৎপাদন অধিক জনসংখ্যার চাহিদা পূরণে সমর্থ না হওয়ার ফলে প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। এটি বিদেশের উপর আমাদের নির্ভরতা বাড়িয়ে দেয়। 15 নম্বর দেখো জীবনযাত্রার মান নিম্ন। জনসংখ্যা বৃদ্ধিতে জনগণের জীবন মান নিচুতে নেমে যায়। এর প্রধান শিকার হয় গরিব মানুষেরা। তাদের জীবন মান উৎকর্ষের মাথাপিছু আয়, স্বাস্থ্যসেবা নিম্নগামী হয়ে যায়। এখন আমরা দেখব অবকাঠামোর ওপর চাপ। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা, লঞ্চ ডুবি ও রেল দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে অনেকে অধিক জনসংখ্যার চাপকে দায়ী করেন। জনসংখ্যার অতিরিক্ত চাপ যোগাযোগ ব্যবস্থাকে পর্যদস্ত করে দেয়। অন্যান্য পাবলিক অবকাঠামোতেও অতিরিক্ত জনসংখ্যার চাপ নেতিবাচক প্রভাব সৃষ্টি করে থাকে। অতএব আমরা বলছি যে অধিক জনসংখ্যা উপযুক্ত সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যার সৃষ্টি করে। মূলত বাংলাদেশের জাতীয় জীবনে অধিক জনসংখ্যার নেতিবাচক প্রভাব সর্বক্ষেত্রে লক্ষণীয়। এখন আমাদের এই জায়গা থেকে মুক্তি পাওয়ার কি উপায় সেটা আমরা দেখি। মুক্তি পাওয়ার উপায় এখানে আমরা যদি দেখতে যাই, জনসংখ্যা সমস্যার উপায়টা আমরা দেখি। বহুবিধ কারণে বাংলাদেশের জনসংখ্যা যেমন বৃদ্ধি পায়, তেমনি নেতিবাচক প্রভাবও বহুমুখী। তেমনি এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন বহুমুখী সমন্বিত পদক্ষেপ। এই সমন্বিত পদক্ষেপ ছাড়া আমাদের কিন্তু এককভাবে সমাধান করার কোনো পথ নেই। তো প্রথমে আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। প্রথমত আমরা শিক্ষা বিস্তারের কথা বলি। শিক্ষা মানুষের জীবনমানকে উন্নত করে, সচেতনতা বৃদ্ধি করে, জীবন চলার পথে দক্ষতা বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে শিক্ষিত মানুষের চেয়ে নিরক্ষর মানুষের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। তাই শিক্ষার প্রসার ঘটাতে পারলে জনসংখ্যার বৃদ্ধি অনেকটা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে। নারী শিক্ষা এক্ষেত্রে বেশি প্রয়োজন। 2 নম্বর দেখি পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে জোরদারকরণ। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের নিকট এটিকে সহজলভ্য করতে হবে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে পরিকল্পিত পরিবারকে অধিকার দিতে হবে। প্রয়োজনে এজন্য আইন করতে হবে। 3 নম্বর দেখো কৃষি ও শিল্পের উন্নয়ন। কৃষি ও শিল্পের আধুনিকায়ন করা হলে এর উৎপাদন বাড়বে, জনগণের মাথাপিছু আয় বাড়বে। বর্ধিত আয় জনগণের জীবনমানকে উন্নত করবে, যা সচেতনতা বাড়াবে আর এইরূপ পরিস্থিতি জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক। 4 দেখি কৃষি বহির্ভূত কাজের ব্যবস্থা করা। কারিগরি প্রশিক্ষণ এবং শিল্প সহায়ক আর্থিক সাহায্য দিয়ে কুটির শিল্প সম্প্রসারণ করতে হবে। সেই সাথে কৃষি বহির্ভূত আয় উৎপাদনের ব্যবস্থা করতে হবে। কৃষিতে সাময়িক বেকারত্ব হ্রাস করা গেলেও জনসংখ্যা বৃদ্ধির হ্রাস পাবে বলে গবেষণায় দেখা যায়। 5 নম্বর নারী ক্ষমতায়ন ও মহিলাদের কর্মসংস্থান বা নারী কর্মসংস্থান। মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হলে তা তাদের ক্ষমতায়নে
সহায়ক ভূমিকা রাখে। এছাড়া মহিলাদের মাঝে যারা কর্মজীবী তাদের অধিক সন্তান নেওয়ার প্রবণতা কম, এই জন্য এসব পদক্ষেপে জনসংখ্যার বৃদ্ধি রোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে। 6 দেখো বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ। বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করা গেলে জনসংখ্যার বৃদ্ধি রোধে তা কার্যকর ভূমিকা পালন করতে পারে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করতে হবে। সামাজিক সচেতনতার মাধ্যমে দেরিতে বিবাহকে উৎসাহিত করতে হবে। 7 নম্বরে দেখো শিশু মৃত্যুর হার হ্রাস করতে হবে। এদেশে শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ 5 বছরের মধ্যে মারা যায়। পুষ্টিহীনতা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানিতে ডুবে মারা যাওয়া এর মধ্যে প্রধান। শিশু মৃত্যুর উচ্চ হার জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী, তাই শিশু মৃত্যুহার হ্রাসের কার্যকর পদক্ষেপ নিতে হবে। 8 নম্বর দেখো চিত্ত বিনোদনের ব্যবস্থা। জনসাধারণের জন্য নির্মল চিত্ত বিনোদনের ব্যাপক ব্যবস্থা করতে হবে। এরূপ ব্যবস্থা না করার কারণ থাকার ফলে জনগণ যৌন প্রক্রিয়াকে একমাত্র চিত্ত বিনোদনের উপায় হিসাবে বেছে নেয়। এটি জনসংখ্যা বৃদ্ধিতে সহায়ক কারণ হিসাবে কাজ করে। শহর অঞ্চলের চেয়ে গ্রাম অঞ্চলের সমস্যা প্রকট, তাই শহর ও গ্রাম অঞ্চলে নির্বিশেষে বিকল্প চিত্ত বিনোদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9 নম্বর দেখো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যদি ব্যাপক আকারে নেওয়া হয় তবে তা জনগণকে উৎসাহিত করে। বৃদ্ধকালে সামাজিক নিরাপত্তার অভাবে লোকজন বেশি সংখ্যক সন্তান, বিশেষত পুত্র সন্তানের প্রত্যাশা করে। তাদের প্রত্যাশা বৃদ্ধকালে এসব সন্তান তাদের আশ্রয়স্থল হবে। কিন্তু যদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকে তবে মানুষ এ বিষয়ে নিশ্চিত থাকবে বা থাকতো। অতএব যদি বৃদ্ধ বয়সে মানুষ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা পায় তবে অধিক সন্তান নিতে আগ্রহী হবে না, ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণ থাকবে। এরপর আমরা 10 নম্বরে দেখছি বয়স্ক শিক্ষা। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত, যাদের বয়স বিদ্যালয় গমন উপযোগী নয়। আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এদের বিকট শিক্ষার আলো পৌঁছানো সম্ভব নয়, তাই বয়স্ক শিক্ষা প্রসারের মাধ্যমে জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে হবে। 11 নম্বর দেখো জনকল্যাণমূলক কাজ। সমাজ কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে সামাজিক, নৈতিক, শিক্ষাগত উন্নতি বহুলাংশ সম্ভব। বিশেষ করে গ্রামীণ মহিলাদের বৃত্তিমূলক শিক্ষা প্রদান এবং ছোটোখাটো ব্যবসায় পরিচালনার সহায়তার জন্য বিভিন্ন ক্লাব সমিতি প্রতিষ্ঠা করা যায়। এসব সংগঠনের মাধ্যমে নারীদের জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করা যায়, পরিবার পরিকল্পনা সম্পর্কে উদ্বুদ্ধ করা যায়। এসব সমাজ কল্যাণমূলক কাজ জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। 12 নম্বর দেখো সরকারের ভূমিকা। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে আলাদা বোর্ড গঠন করে কার্যক্রমকে গতিশীল করতে হবে। এক্ষেত্রে কার্যকর সরকারি বেসরকারি পদক্ষেপ সমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমে কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। তাহলে আমরা জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিনে আমরা বাড়ির কাজই দেখো জনসংখ্যা সমস্যার কারণটা আগামী দিনে পড়ে আসবে। আর বাড়ির কাজ হবে বা আগামী দিনের পাঠ হবে বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার কারণ, ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, ঢাকা, লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। তাহলে আজকের মতো আমরা এখানে পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।